This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমি একটা অদ্ভুত জায়গায় বসে আছি এই মুহূর্তে, তমলুকের জামিট্টা রূপনারায়ণ তার ঠিক তীরে। অর্থাৎ এই যে হাওয়াটা দেখছেন, এই হাওয়াটা হচ্ছে রূপনারায়ণের হাওয়া। একেবারে শেষ বিকেল, রূপকথার মতো মনে হচ্ছে। কেন বলছি শেষ বিকেলের রূপকথা? বারবার মনে পড়ে যাচ্ছে মতি নন্দীর কথা। মতি নন্দীর রতন বক্সার থেকে শুরু করে কত কাহিনী, কত চরিত্রের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা জানি না যে এমন একটি জায়গা যার নাম হয়তো আমরা অনেকেই জানি না, সেই জায়গা থেকে একজন বাংলার একমাত্র প্রতিনিধি হয়ে এবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাকে গর্বিত করেছেন। দেশের মুখ তার জন্য উজ্জ্বল হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন দয়ানন্দ গরানি। দয়ানন্দ, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। ধন্যবাদ। সাধারণত আমরা খুব কম জায়গাতেই দেখেছি যে এরকম রূপকথার মতো একটা পরিবেশ। এই যে সন্ধে নেমে আসছে, শেষ বিকেলে বসে আছি, রূপনারায়ণের হাওয়া আসছে, ওইদিকে রূপনারায়ণের চর, এখানে এত ছেলে মেয়ে খেলছে, যোগা করছে, এবং এখানে আপনি এবং আপনার সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকে আমি দেখতে পাচ্ছি যে খুব একটা স্বপ্নের মতো পরিবেশ সৃষ্টি করেছেন। আমি প্রথমেই আপনাকে আর প্লাস নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাবো, তার কারণ এবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ আপনি একমাত্র বাংলার প্রতিনিধি। ভাবতে গর্ব লাগছে? গর্বের থেকে বড় এটা আমার কাছে সবসময় অ্যাচিভমেন্ট। আমি তবে থেকে আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তবে থেকে ভাবছিলাম যে দেশের হয়ে খেলবো। তারপরে কিছু পরিস্থিতির কারণে আমি আমার খেলাধুলোকে আমি সেরকমভাবে জায়গায় চালিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু তারপরেও যে খেলার মাঠে অনেক কাজ আছে যেগুলো করেও কিন্তু সেই স্বপ্নের জায়গায় পৌঁছানো যায়। তো সেটার তোরে আমার যারা আশেপাশে আমার যারা সিনিয়র দাদারা ছিলেন, তারা আমায় সবসময় অনুপ্রাণিত করতেন। কেন না, এটাও কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজই তার মূল্যবোধ আছে, সেটা দিয়ে একটা শিখরে পৌঁছা যাওয়া যায়, তো মানুষের পাশেও সেটা থাকা যাওয়া যায়। তো সেটাও তখন আস্তে আস্তে করে নতুনভাবে কীভাবে ওই রাস্তায় যাবে, সেটা নিয়ে কীভাবে পড়াশোনা করতে হবে, না কী আছে না আছে, তখন তার আস্তে আস্তে সমস্ত কিছু সন্ধান চালু করা হলো। কীভাবে আমি এই জায়গাটা একটু জিজ্ঞেস করব যে যখন ছোট ছিলেন, খেলতেন, তখন চোখের স্বপ্ন ছিল দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ দেশের হয়ে খেলবেন। তখন তো তাহলে ক্রিকেটটাই খেলতেন? তখন ক্রিকেট খেলতাম, শুধু ক্রিকেটটাও না, ক্রিকেটটা খেলতে আমার খুবই ভালো লাগতো। তার সাথে সাথে আমি খোখো খেলতাম, কাবাডি খেলতাম। আমার রানিং ইভেন্ট করতে খুব ভালো লাগতো। সেটা রানিং ইভেন্টের মধ্যে 200 মিটার, 100 মিটার, তো আমার হাই জাম্প, লং জাম্প, তো আমার এই অ্যাথলেটিক ডিপার্টমেন্টগুলো আমার বরাবর খুব সবসময় নিজের কাছে খুব ভালো লাগতো। সেটা আপনার চেহারা দেখলেও বোঝা যায়। এগুলোর উপরে আমার কী বলে, ছোটোবেলা থেকে আমার যে প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করতাম, সেই ছোটোবেলা থেকেই আমি কী আছে ওই দিদিমণি ম্যাডাম আমাকে অনুপ্রাণিত করতো, তুই এত সুন্দর করছিস, তো তুই এটা নিয়ে একটু চর্চা কর। তো জানি না এটা কীভাবে গড ক্রেডিট না কী বলবো আমি জানি না, তবে থেকে একটা নেশার মতো পড়াশোনা করতাম। দিয়ে আস্তে আস্তে যখন ক্লাস 6-এর পর আস্তে আস্তে তখন এই খোখো, কাবাডি, স্কুলের এইসব ইভেন্টগুলো যেগুলো গভর্নমেন্টের যে স্কুলগুলোর মধ্যে এগুলো থাকে, তো সেই জায়গাটায় তখন না মনটা ছুঁয়ে গেল যে না, খেলাধুলার মধ্যে এত আনন্দ। কিন্তু বাড়িতে সন্ধ্যাবেলা খুব বকা খেতাম বাবার কাছে, মায়ের কাছে। তাই পড়তে বসে ঘুম পেয়ে যেত না? সেটার তোরে বকা খেতাম না, মার খেতাম প্রচুর। তো তারপরে আস্তে আস্তে যখন ক্লাস 9-এ ওঠার পর তখন না, জীবনে ক্রিকেট নিয়ে খেলবো, ক্রিকেট নিয়ে এগিয়ে যাবো। বাবার কাছে প্রচুর বায়না, মায়ের কাছে প্রচুর বায়না। তো সেখানে বাবা মা দুজনের সেরকমভাবে, তো আমাদের গ্রাম্য পরিবেশে সেরকমভাবে আর্থিক একটা সামর্থ্যের যে ক্রিকেট খেলবি তুই, এত রাজার খেলা, এত কিছু আমাদের ক্ষেত্রে সম্ভব নয় যে আমরা এত কিছু অর্থ ব্যয় করবো। তো
তারপরেও আমার সেই জেদ, না আমি খেলবো, আমাকে এরকমভাবে আমি কিছুটা আমাকে এই টাকা দিলেই আমি ম্যানেজ করে নেবো। তো তারপরে কোনোরকমভাবে মানে কী বলে যায়, সেই একটা পলিসির মতো কোনোরকম মা বাবাকে একটা ম্যানেজ করে এই টাকা হলেই হয়ে যাবে। দিয়ে সেখান থেকে যখন বাবা মা তো জানেনি যে তারপরে কী আছে, দিয়ে কন্টিনিউ কলকাতায় গিয়ে ওখানে যুবভারতী স্টেডিয়ামে ওখানে গিয়ে প্র্যাকটিস চালু হলো। দিয়ে ওখানে কন্টিনিউ প্র্যাকটিস 2 মান্থ হওয়ার পর ঠিক সিজন শুরু হওয়ার আগে সেকেন্ড ডিভিশনের ট্রায়াল চলতে থাকে। ফার্স্ট তখন আমি যাই বরানগর স্পোর্টিং ক্লাব, ওখানে ট্রায়াল দিতে। তখন আমি ওখানে প্রদীপ ব্যানার্জি উনি ছিলেন, তো তখন ওই সময় উনি আমাকে সিলেক্ট করেছিলেন যে এই বছর আমাদের বরানগরে হয়ে যে সেকেন্ড ডিভিশন ক্লাব খেলার তৈরি করা। তো সেই কারণে আমি এখান থেকে তখন ওখানে বরানগর ক্লাবে গিয়ে প্র্যাকটিস চালু হতো ডিভিশনের তরে। তো তার একদিন এরকম হয়েছে, শোয়ের ডেট ছিল, সেটা আমার কাছে এখনও পর্যন্ত মানে খুব 5 তারিখ থেকে এরকম কিছু সই আছে 15 তারিখের মধ্যে। তো বলেছে ক্লাব হাউস। আমি তো ক্লাব হাউস মানে ভাবছি বরানগর স্পোর্টিং ক্লাবের ওটাই ক্লাব হাউস, যে সিএবিটাকে যে ক্লাব হাউস বলে সেটাও আমার মানে জানা ছিল না, তখন কোনো কিছুই জানা ছিল না যে সিএবিতে গিয়ে এটা হয়। আমি গ্রামের ছেলে, মানে অত কিছু জানি না, আমাকে বল করতে হবে, আমাকে ক্রিকেটে প্রচুর মেহনত করতে হবে, এটাই। বাকি কোথায় কীভাবে হয় আমি এত কিছু জানতামই না। তারপরে আমি সেখানে গিয়ে বসে আছি, টিম এখানে মানে সিএবিতে এখানে বসে আছি। দিয়ে তখন ওই কিউপিডওয়ালা একটা ফোন দিয়ে আমাকে ফোন করতে, তুই কোথায়? না আমি এখানে। দিয়ে আবার কোনোরকমভাবে ওখানে ক্লাবের একজন কর্মকর্তা উনি আবার ট্যাক্সি করে আমাকে আবার সিএবি নিয়ে গিয়ে আবার ওখানে সাইন করিয়ে, মানে তখন থেকে আমি মানে গ্রামের ছেলে যেই মানে আর একটু হলেই মানে পিছলে যাচ্ছিল। হ্যাঁ, আমি মানে আমার কাছে এগুলো তখন কোনো মানে ধারণা, আমি অত কিছু গ্রামের ছেলে যেরকম হয় অত কিছু স্মার্টনেস নেই, কোনো কিছু নেই যে এটাকে এটা বলে, আমি অত কিছু জানি না কোন জায়গায় কি হয় না হয়। মানে ক্লাব হাউস ভেবে ফেলেছেন আপনি, বরানগরের ওই ক্লাবটাই ক্লাব হাউস। হ্যাঁ, তো ওখানে গিয়ে সাইন হবে, ওখানে সবাই আসবে, রেজিস্ট্রেশন ওখানে হবে। হ্যাঁ, তো তারপরে আবার তো এটা এগুলো জীবনের শুরুর সময় এগুলো মনে পড়ে যে ওই সময় এরকমভাবেই হয়েছিল। তারপরে আমি আবার হোয়াইট বর্ডার, তারপরে স্টার স্পোর্টিং, তারপরে আবার তখন কি মূলত বোলিংয়ের জন্য আপনি Bowling এর। বিখ্যাত ছিলেন? বিখ্যাত নয়, বোলিং করতাম, তো ক্লাবের কর্মকর্তাদের সেখানে পছন্দ হয়েছে। বিখ্যাত হলে তাহলে তো আমার আজকে আমি সাপোর্টিং না, আজকেও তো বিখ্যাত, শেষ পর্যন্ত তো বিখ্যাত হলেনি। সেটা একটা অন্য ডিপার্টমেন্ট। বোলিংটা ছেড়ে দিতে হলো কেন? কোথাও গিয়ে কি মনে হলো আর পাল্লা দেওয়া যাচ্ছে না? পাল্লা দেওয়া নয়, একটা টাইম এসছে 2011 সালের পর 12 সালে, তখন আমার আর্থিক মানে সিচুয়েশন খুব খারাপ ছিল। মানে আমি আমার নিজের কলকাতা যাব সেইটুকুনো পর্যন্ত আমার মানে হাত খরচাও ছিল না। তো মা দিত 20 টাকা, সেই 20 টাকার মধ্যে যে আমি বাস ভাড়া দেবো, সাইকেলের ভাড়া দেবো, কিছু সামান্য কিছু খাবো, সেই টাকাটাও আমার কাছে থাকতো না। তো ডক্টর মলয় পাল কোলাঘাটে যে জেনারেল মেডিসিন আছে, উনি আমাকে সবসময় তো কী লাগবে, তারপরেও আমি দেখলাম ঠিক আছে, কিন্তু কতদিন আমি সেখান থেকে আগে নিয়ে যাবো, তারপরে আর মনে হচ্ছে না আমি আগে বুঝ করতে হবে। কেন আমি তখন বুঝতে পেরেছিলাম যে ক্রিকেটটা এরকমভাবে হবে না। ক্রিকেটটা করতে গেলে প্রফেশনালি আমাকে একটা ভালো কোচ রাখতে হবে, ট্রেনার রাখতে হবে, প্রফেশনাল লাইফ লিড করতে হবে, খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু এভরিথিং। কোথাও কি মনে হয় যে ক্রিকেট খেলাটা বা এখন ফুটবলও বলবো, যে কোনো স্পোর্টস, বাড়ির টাকা পয়সাটা দরকার? মানে বাড়ির টাকা পয়সার থেকে বড় কথা সেটা তো দরকার, কিন্তু আমার মনে হয় এখন অনেক সংস্থা আছে, অনেক মানুষ আছে। কোনো ছেলের মধ্যে যদি প্রতিভা থাকে বা কোনো কিছু থাকে, এখন 2011 সালে এতটা ডেভেলপ হয় না। 2015 সালের পর থেকে যে ফিটনেস, হ্যাঁ, তারপরে কীভাবে খাওয়া, ডায়েট, তার কতটা লোড ক্যাপাসিটি, তখন আস্তে আস্তে সব কিছু আরও বেশি প্রফেশনালি হতে থাকে। তো তার আগে এতটা ছিল না। এখন অনেক ম্যাচ বেড়ে গেছে, তো সেই কারণে কীভাবে মেনটেন করতে হবে, তো সেই জায়গাটা আমার মনে হয় খুব এখন খুব মানে কী বলা যায়, এখন অনেক বেশি পেশাদারিত্ব এসছে। অনেক অনেক প্রফেশনাল, অনেক মানে পারদর্শী, যে কোনো জিনিসে আছে সেটা খুব পারদর্শী হিসাবে যদি কেউ করে, আমার মনে হয় ক্রিকেট খেলাটা খুব ইজি খেলা। কেউ যদি মনোসংযোগ দিয়ে, আমার মনে হয়েছে মনোসংযোগের দরকার, যে আমি নিষ্ঠাভাবে আমি আমার মানে কী বলা যায় কাজটা করব, কি করতে হবে, আমার ভিতরের কি আছে আমাকে জানতে হবে, আর তার তোরে কী কী করা দরকার, আমি ট্রেনারের সঙ্গে কথা বলবো না কোচের সাথে কথা বলবো। আমার মনে হয় ছেলে মেয়ে যারা আছে ক্রিকেট খেলাটা
তারা ফিউচারে কিছু করতে পারবে ক্রিকেট খেলা নিয়ে। দেখুন, আমাদের অনেকেরই ধারণা আছে মাঠে যারা লড়াই করছেন তারাই শুধু লড়ছেন দেশের হয়ে, কিন্তু তার আশেপাশে এত মানুষ থাকেন, তারা তো সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যায়। এটা তো যুদ্ধের মতো। যুদ্ধে যারা সামনে লড়ছেন, কিন্তু পেছন দিক থেকে যদি সমস্ত মালপত্র সরবরাহ না করা হয়, প্রশিক্ষণ না দেওয়া হয়, তাহলে লড়াইটা হবে কি করে? আপনার ম্যাচিওর হয়ে ওঠা এবং আপনার তার সঙ্গে সঙ্গে এই যে বলের বিভিন্ন কোণ থেকে বলকে ছুঁড়ে একজন বোলারকে আরও বেশি প্রশিক্ষিত করা, এটা কি তাহলে ডাক্তারবাবুর অনুপ্রেরণাতেই শুরু? ডাক্তারবাবু আমাকে, আমি এই লাইনে যাব তো ডাক্তারবাবু আমার কি বলা যায়, আমার সবসময় অনুপ্রাণিত করতো, তুই তোর কাজটাকে কীরকমভাবে দেখবি। মানে সে তার প্রফেশনালিজমটা, উনি কলকাতাতে ওখানে অ্যাপোলোতে ডক্টরি করেন, কিন্তু তারপরে ওই কর্পোরেট লাইফটা কীরকমভাবে প্রফেশনালি করতে হয়, কতটা ফোকাস রাখতে হয়, যে কতটা ইম্পর্টেন্স দিতে হয় ওই জিনিসটা, এটা আমার কাছে সব থেকে বড় একটা মানে কী বলে যে মোটিভেশনের মতো কাজ করতো। যে প্রত্যেক দিন কী করা দরকার, তোর কী কী দরকার, মানে এভরিথিং লাইফে চলতে গেলে। এই ডাক্তারবাবু হঠাৎ আপনাকে এত কিছু বলতে শুরু করলেন কেন? মানে কি করে পরিচয় হলো এই ডাক্তারবাবু? আমি তখন কোলাঘাটে, তখন আমি ওখানে আমি আগে প্র্যাকটিস করতাম, এখন বর্তমানে আমি ওখানে আর যাই না। তো তখন ওখানেই আমার সঙ্গে যোগাযোগ, তো সেই জায়গা থেকে সেই যোগাযোগটা মানে ডাক্তারবাবুর সঙ্গে বড় দাদা আর ভাইয়ের মানে একটা সম্পর্ক হয়ে গেছে। মানে জীবনে আমি কোনো কিছু করতে যাব এখনও পর্যন্ত একবার দাদার সঙ্গে আলোচনা করে নেওয়া। ইভেন শুধু আমি আজকে দেশের বাইরে হোক বা দেশের মধ্যেই যখন টিমের সঙ্গে কাজ করি, আমি আজকে আপনার সামনেই বলছি, ক্যামেরার সামনেই বলছি, ওই মানুষটা আজকে আমার বাবা বর্তমানে পৃথিবীতে এখনও বেঁচে আছেন শুধু ওই মানুষটার তোরে। যে আমি আজকে বাইরে যদি যাই, আমার বাবার অনেক বড় একটা রোগ হয়েছে, তার সাথে আমি 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে 24-এর T20 ওয়ার্ল্ড কাপ, পুরোটা আমাকে কোনো দিন প্রেশার নিতে দেয়নি, যে শুধু বলল না না আমি করে নেব। মানে ইভেন কোনো মানে আমি কোথাও গিয়ে যে আমার বাবা ওয়েট করবে বা কিছু করবে, নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সব কিছু করেছে। মানে আমার বাড়িতে যে কোনো আমি কাকু পাঠাবো না, আমি দেখে নিচ্ছি। ওনার ওই জায়গায় করে আমাকে যে এতটা ব্যাকআপ দেওয়া, আমি সবসময় আমার বাড়িতে আমি আলোচনা করি যে এই মানুষটা না থাকলে মানে আমি একটু ব্যাকফুটে চলতাম। যে কাজটা আমি মন দিয়ে আরও বেশি, যে আমি এটা করব, এটা আরও ডেডিকেটেডভাবে করব, আরও বেশি প্রেজেন্টেশন দেবো, আরও এফোর্ট দেবো, সেই জায়গাটা আমাকে আজকে পুরোটাই দিচ্ছে মলয়দা। যে মলয়দাকে না ব্যক্ত করলে মানে আমার কাছে খুবই অবশ্যই আমাদের পক্ষ থেকেও ডাক্তারবাবু আপনাকে আমরা কুর্নিশ জানাই। এটাই তো আসল দেশভক্ত হওয়া, তার কারণ দেশের জন্য যে খেলছে তার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেওয়া, এটাই তো দেশের প্রতি ভালোবাসা। আপনাকে আমাদের কুর্নিশ। তারপর তো আপনি ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো, তখন আপনি তার আগে তো জানতেন না যে এত কিছু হয়, ম্যাচিওর বা এই বোলিংয়ের পেছনে এত কিছু ব্যাপার থাকে, এগুলো তো তখন অতটা জানতেন না। না, আমি কিছুই জানতাম না। কিন্তু আমি যখন 2016 সালে যখন আমি এখন মানে বর্তমানে বেঙ্গল টিমের যে ট্রেনার ছিল সঞ্জীব দাস, তো ওনার সঙ্গে তখন আমার প্রায় সময় ওনার বাড়িতে যেতাম এইটা নিয়ে সম্বন্ধে জানতে, যে দাদা আমি ট্রেনার হব না, তোকে এইটা ফিজিওলজি নিয়ে ঘাঁটতে হবে, অ্যানাটমি ফিজিওলজি নিয়ে ঘাঁটতে হবে, তো আরও অনেক কিছু জিনিস নিয়ে তোকে পড়াশোনা করতে হবে, তোকে আমি বই দিচ্ছি এগুলো পর। তো সেগুলো বাড়িতে এনে স্টাডি করতে থাকতাম। তো তারপরে আরেকজন পুলিশের দেবরাজ নাটা, তারপরে হচ্ছে আমাদের কলকাতা পুলিশের যে ধর্মেন্দ্র প্রকাশ সিং, যিনি এখন মানে ডিআইজি বা এরকম কিছু র্যাঙ্কে আছেন, ওই মানুষটাও আমাকে মানে ফার্স্ট কলকাতা পুলিশে একটা যে জবের ব্যবস্থা করে দেওয়া। তো সেখানে আমার আর্থিক কিছুটা এলো যে এবার না আমি এবার স্টাডি করার থেকে সামান্য কিছু পয়সা পাচ্ছি, তো এবার পড়াশোনা করবো। তখন আমি কলকাতার বিভিন্ন কলেজে ঘোরা বললাম যে কোথায় ফিজিওথেরাপি কোর্স হয়, কারণ আমি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি, আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি। তো তারপরে কি ডিপ্লোমা কোর্স হয় না কি হয়, তো চারিদিকে তখন আমি নর্থ থেকে ইস্ট চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। কলকাতা যাচ্ছি, সকালে কাজ করছি, দিয়ে এই খুঁজে বেড়াচ্ছি। কিছুভাবে আমাকে ডেভেলপ করতে হবে আর আমার নলেজ গেইন করতে হবে। আসলে মনের মধ্যে ওই খিদেটা বোধহয় ছিল। কিন্তু তখন কি স্বপ্ন দেখতে শুরু করেছেন যে এই যে ইন্ডিয়ান টিম, যে টিমটার দিকে গোটা দেশ তাকিয়ে আছে, এর একটা অংশ হয়ে উঠবেন? আমি ইন্ডিয়ার হয়ে কাজ করবো এই স্বপ্নটা বরাবরই, কিন্তু প্রথম আমাকে ওই জায়গায় যেতে গেলে আমাকে আগে রঞ্জিটা বিভাগ মানে স্টেটের হয়ে কাজ করতে হবে। তো আমার কাছে স্টেটের কাজ করতে গেলে আমার
নিজের মধ্যে কী ভেরিয়েশন আছে সেটা আগে তৈরি করতে হবে, আমাকে জানবে কোথা থেকে। তো তখন ওই সঞ্জীব দা তখন কি আছে, সনত কুমার যে কোচ ছিল আন্ধ্রা টিমের 2016 সালে, তখন উনিই আমাকে ফার্স্ট কল্যাণীতে ম্যাচ ছিল, তো ঠিক সেই সময় দুর্গাপুজো। তো তখন অষ্টমীর দিন আমি তখন ওই প্রথম বেরিয়ে গেছি, আমার জীবনের প্রথম ফ্লাইটে চাপা, প্রথম ফার্স্ট রাইডেন হোটেলে ওখানে মুম্বাইয়ে, মানে এরকমও একটা দিন এসছে, মানে এটা কী বলা যায়, মানে এগুলো হাসির একটা। আমি ওই 5 স্টার হোটেলে আমি মানে ফ্লাইটে তো দূরে কোথাও ফ্লাইটে যাচ্ছে আমি এরকমভাবে দেখছি, আমার কাছে সেটাও স্বপ্ন। রঞ্জি টিমে কাজ করছি, টিমের সঙ্গে হ্যাঁ ঠিক আছে এই পুরো সিজনটা রঞ্জি টিভি অন্ধ্রার সঙ্গে কাজ করব। তো ওই 5 স্টার হোটেলে গেছি, সেটাও আমার কাছে নিচে যখন দেখছি রাইডেন হোটেলে কে সব বলিউডের কেউ আসে, হ্যাঁ আচ্ছা এত লোক, মানে আমি নিচে ভয়ে মানে কী বলা যায়, নিচে গেছি আবার ওখান থেকে সোজা উপরে চলে গেছি, মানে প্রায় ভয় সিটিয়ে গেছে। হ্যাঁ যে আরে আমার কাছে কলকাতা আমার কাছে কতটাই মানে বড় একটা কিছু, সেখান থেকে মুম্বাই, ওখানে ট্রাইডেন্ট হোটেল, এত আবার সেই 5 তারা হোটেল। তো এইগুলো জীবনের কাছে মেমোরি। আজকে সেই ট্রাইডেন্ট হোটেলে যখন যাই, তো তখন টিমের সাথে তখন ওই দিনটার কথা সবসময় মনে হয়, ওই দিনটা আমি এরকমভাবে ছিলাম, এইভাবে তখন স্মৃতিগুলো মনে হতে থাকতো যে 2016 সালে আর 2025 সালে, তখন ভাবতে থাকি স্মৃতিগুলো মন্থন করতে থাকি যে কীভাবে নিজেকে আরও রেডি করতে হবে যাতে আমি আরও দেশের কাজ ভালোভাবে করতে পারি, দেশকে আরও আমার কাজ দিয়ে যেন সাপোর্ট করতে পারি, তখন মাথায় আরও খিদা চলতে থাকে। আপনি তো নিজের ইচ্ছেতে পড়াশোনা করলেন, নিজেকে তৈরি করলেন, তারপর প্রথম ব্রেকটা পেলেন কি করে? প্রথম ব্রেকটা 2016 সালে, ওটা হয়ে যাওয়ার পর তো কোভিডের সময় তখন আমি বাড়িতেই ছিলাম, তো কোভিডের পুরো রমরমে, তো তখন আচানক পাঞ্জাব টিমের ম্যানেজারের ফোন। তো তার আগে আন্ধ্রা টিমে একজন ফিল্ডিং কোচ কাজ করতেন, উনি হচ্ছে আমাকে फ़ोन करो, दादा তুই কাজ করবি এরকম, ऐसा ऐसा है तो काम करेगा क्या? हाँ सर मैं इसके लिए वेट कर रहा हूँ, बहुत इधर उधर मैं KKR से लेके इधर से मैं बहुत ट्राई किया बट नहीं हुआ, कुछ हुआ तो बहुत अच्छा होगा। बोला नहीं, पंजाब टीम में ऐसा चाहिए एक थ्रो डाउन स्पेशलिस्ट, और तू दोनों ही काम करता है, मसाज भी करता है, उधर सब कुछ तेरे हाथ में है, तो करेगा, बात करेगा? बोला हाँ करेंगे। तो ওর পরে ওর ম্যানেজারের সঙ্গে কথা, ম্যানেজার ফোন করা দিয়ে ও সমস্ত কিছু আমার ফটো নিয়ে, তারপর কোভিডের এরকম পজিটিভ রেজাল্ট চলে এসছে, ফলস নিয়ে বললাম স্যার আমার কোভিড নেই, আমি বাড়িতেই আছি, কোথাও বের হয়নি। বললো ঠিক আছে চল, তোকে আমি আবার একবার সুযোগ দিচ্ছি। দিয়ে আবার কলকাতায় গিয়ে তখন ওই টেস্ট করা, দিয়ে আবার পরের টেস্টটা নেগেটিভ এসা, দিয়ে বলে আরও তোকে 3টা টেস্ট করতে হবে, দিয়ে এরকম করতে করতে ফার্স্ট আমার তখন ওখানে পাঞ্জাব টিমে আমি কলকাতা টু বিহার হয়ে না, ওটা তখন দুবাই হচ্ছে। তো কলকাতা থেকে বিহার, বিহার থেকে দিল্লি, দিল্লি থেকে দুবাই। তো আমি ইন্টারন্যাশনাল মানে আমি ইন্ডিয়ার মধ্যেই সেখানে এতদিন আমি করতে থাকি, সেখানে ইন্টারন্যাশনালে গিয়ে আমি কীভাবে মানুষের সঙ্গে অ্যাপ্রোচলি থাকবো, বা টিম আগে বেরিয়ে গেছে তারপরে আমি যাচ্ছি, ভিতরে একটা ভয় কাজ করছিল। তারপরে মাথার উপরে বললাম ঠিক আছে ভগবান আছে, আমি আমার কাজটা করতে হবে, কী আছে না দিয়ে তারপরে আস্তে আস্তে সব কিছু যেরকম হয়। কোন কাজটা বেশি শক্ত, ম্যাসিওরের কাজটা না এই বল থ্রোয়ার? দুটোতেই এফোর্ট না হলে কোনো কিছু হবে না। এই মুহূর্তে আমি তো বলতেই পারি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির পর পৃথিবীর সেরা বোলাররা, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আপনার। আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে একবার শুধু চলে আসি, অনিল কুম্বলের কি কোথাও চোখে পড়ে গিয়েছিলেন আপনি? এটা একটু বলুন তো। আমাকে তখন ম্যানেজার আমাকে ফোন করলেন যে দাদা তুমি হোয়াটসঅ্যাপে তোমার কিছু ভিডিও থ্রো ডাউনে আমাকে পাঠাও। তখন আমি ওই থ্রো ডাউনে তখন আমি কিছু ভিডিও আমি পাঠিয়েছিলাম। তো তারপরে উনি আর ওই যে ম্যানেজার, তখন আমি কী হয় অফ সিজনে রঞ্জি ট্রফি সিজন যখনই শেষ হয়ে যেত আমি চলে যেতাম ব্যাঙ্গালোরে, চলে যেতাম যে আমাকে আরও প্রফেশনালি আমি আমার মাসাজ থেরাপিস্টটাকে আমি কীভাবে আরও যেন ফিজিওর মতো আমি কাজ করতে পারি, সেটা যেন আরও থাকতে পারে, যে না শুধু মাসাজ করছি না, মাসাজের মধ্যেও সেটার মধ্যে যেন কিছু মশলা থাকে, তার জন্য ফিল সেটাতে হয় যে না একটু ডিফারেন্ট। তো সেই জায়গায় আমি ব্যাঙ্গালোরে চলে যেতাম, আমি কাজ শিখবো, ফিজিওর সঙ্গে আরও থাকবো, ফিজিওর কাছ থেকে আরও নলেজ নেব, ফিজিওর কাছ থেকে সমস্ত কিছু আরও কী কী স্ট্রেচিংয়ের উপর ভেরিয়েশন কী কী করা যেতে পারে। তো কোনো একদিন ওই মানুষটা এসেছিলেন ওই ক্লিনিকে, ফার্স্ট উনি আমার হাতে তখন মাসাজ নিয়েছিল, তো বলে দাদা তোর কাছ থেকে একটু ডিফারেন্ট কিছু। তো তখন থেকে কোনো একটা সূত্র যখন উনি জানতে পারছেন যে দয়া এখানে, তো তখন উনি আর কোনোভাবে
আর মানে পিছু আর হাঁটেননি। তো তখন পুরোপুরি একদম তবে আমি আমার তরফ থেকে বেস্ট ট্রাই করছি। তো বাকিটা ভগবানের সমস্ত কিছু মানে। কবে প্রথমে জানলেন যে টিম ইন্ডিয়ার আপনি মেম্বার হতে চলেছেন? ওটা নভেম্বর 7 মনে হচ্ছে 2020 আফটার IPL শেষ হওয়ার পর আমি প্যাকিং সব কিছু হয়ে গেছে, বাড়ি আসবো চিন্তা ভাবনা সব হয়ে গেছে, টিকিট হয়ে গেছে দুবাই টু ব্যাঙ্গালোর টু কলকাতা। তো সেখানে আচানক ফোন এলো ওই ম্যানেজারের, আরে তো এত ইন্ডিয়া টিম থেকে এরকম এসছে, তো তুই কাজ করবি? আমি তখন মানে স্যার কী বলছেন, আমি এটার ধরেই স্বপ্ন দেখছিলাম এতদিন ধরে, পূজার মতো করছিলাম যে এরপরে আমি রেডি রঞ্জি ট্রফিতেও কাজ করে সব কিছু হ্যাপি, এরাও খুব হ্যাপি। যখন আমি কাজ করতে পারি তখন ওই লেভেলটা আমি আরামসে কাজ করতে পারবো। তারপরেই ম্যানেজারের ফোন, স্যারেদের ফোন দিয়ে ওখানে সব কলে কনফারেন্সে কথাবার্তা বলা দিয়ে তারপরেই 11ই নভেম্বর যাত্রাপথ চালু হয়েছে অস্ট্রেলিয়া। এবার চ্যাম্পিয়ন ট্রফির ক্ষেত্রে আসি। অবশ্যই দেশের কিছু কিছু তো নিরাপত্তা এবং কিছু কিছু গোপনীয়তা থাকে, সেগুলো আমি জিজ্ঞেসও করব না, কিন্তু বিশ্বের সেরা এই মুহূর্তে বোলারদের সঙ্গে কাজ করে কীরকম অভিজ্ঞতা হয়? এক একজনকে কি এক এক রকমভাবে আপনাকে এক একজনের সঙ্গে এক এক রকমভাবে চ্যালেঞ্জ থাকে যে কীভাবে করবেন? এগুলো তো আছেই, এগুলো নিজেদের দিকে একবার লক্ষ্য করতে হয়। তো সেখানে কে কী বল করছে বা কোন বলারে কীভাবে বল করছে সেই জায়গায়, তারপরে এখানে ক্যাপ্টেন, কোচ এরা খুব সাপোর্ট করতে থাকে সেইভাবে যে অপোনেন্ট টিমের বলার এইভাবে বল করছে, তো সেই অ্যাকুরেসি সেইভাবে আমাদের ব্যাটসম্যানের দিকে সব কিছু রেডি করা। তো এরা মানে টোটাল পৃথিবীর কোন কোন বোলার এই মুহূর্তে খেলছেন যাদেরটা আপনাকে তো ব্যাটসম্যানকে প্রশিক্ষিত করতে হচ্ছে, তাকে বলা যেতে পারে একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হচ্ছে, সেক্ষেত্রে কি কি জিনিস মাপা হয়? গতিবেগ থেকে শুরু করে স্টাইল থেকে শুরু করে অলমোস্ট মানে সে কী ধরনের বল করছে আর তার কোন ওভারে কি বল করতে থাকে, তার কী স্ট্রেংথ আছে, পুরোটাই আমরা তিনজন যে আছি, আমি, রঘু, নোয়ান আর যারা অ্যাসিস্ট্যান্ট যারা কোচ থাকে তারাও সব কিছু আমরা পুরো। আপনার কি তাহলে বসে সবার খেলা এবং সবার বোলিং প্যাটার্ন আমাদের বসে নয়, এগুলো প্রত্যেকেরই থাকে যে কে কী বল করছে কে না করছে, এগুলো সব কিছু প্রযুক্তির ব্যবহারে কম্পিউটারের মধ্যে দিয়ে হ্যাঁ ফোনের মধ্যেই সব কিছু দেখতে পাওয়া যায় কে কী করছে না করছে। তো এগুলো এতদিন ধরে খেলা দেখছি, একটা অভিজ্ঞতা তৈরি হয়, তারপরে সেখানে যারা প্লেয়ার যারা আছে তারা সেইটা তাদের আরও বেশি করে বলতে থাকে যে আমার এই জিনিসটা দরকার, আমার এই জিনিসটা দরকার, তো সেখানে আরও কাজ করতে সুবিধা হয়। এবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়ার সঙ্গে ছিলেন, বুঝতে পেরেছিলেন ব্যাটিং লাইন আপটা একটা পৃথিবীর এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ হতে পারে? না, এরকম কোনো কিছু আমাদের শুধু চ্যাম্পিয়নশিপ নয়, প্রত্যেকটা সিরিজেই আমাদের কাজ সেম টেম্পারমেন্ট থাকে, যে এরকম নয়, আমাদের প্রত্যেকটা প্রিপারেশনই সবাই সেমভাবেই করতে থাকে। এবার সেখানে প্রিপারেশন লেভেলটা আরও ভালো হয়েছে, সবাই আরও অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে, তো সেই কারণে আরও রেজাল্ট ভালো এসছে। এটা কি সত্যি ICC চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ টিম ইন্ডিয়া সত্যি খেটেছে? প্রত্যেকটা সিরিজই, শুধু চ্যাম্পিয়নশিপই নয়, প্রত্যেকটা সিরিজেই সব কিছু চলতে থাকে, তো সেখানে সবাই বুঝতে পেরেছে যে কীভাবে খেলবো, যে যা রোল ছিল সেই রোলগুলো সব পালন করে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো সময় মনে হয়েছে এবার বোধহয় আর হলো না, ছিটকে গেলাম? আমার মনে হয় এরকমভাবে কোনো দিন, আমি যতদিন আছি এখানে, কোনো দিন আমার মনে হয়নি যে এরকম কিছু আসবে। শুধু চ্যাম্পিয়নশিপই নয়, দেশের হয়ে যখনই খেলাধুলো যখনই চলতে থাকে তখনই কোনো দিন আমাদের মনে হয় না যে আজকের ম্যাচ আমরা হেরে যাব। তো এবার খেলার হার জিত থাকে, তো সেই জায়গায় এরকমভাবে আলাদা কিছু কোনো দিন মনে হয়নি। আমি একদম শেষের দিকে চলে এসেছি, আপনাকে দু একটা প্রশ্ন করব। এই যে জায়গাটায় বসে আছি, অসাধারণ জায়গা, ক্রমশ সূর্য নেমে যাচ্ছে। কৃষ্ণেন্দু আমার সহকর্মী, আমার সহকর্মী এখানে রঘু আছে, ওরা বারবার বলছে যে সূর্য ক্রমশ নিয়ম অনুযায়ী, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে সূর্য ঢলে পড়ছে, কিন্তু একটা সময় এখন তো লড়াইটা করে যাচ্ছেন, ইন্ডিয়া টিমে টিকে থাকাটাও তো একটা বিরাট লড়াই এত বড় দেশে।
এরপর কি পরিকল্পনা? এত আমি দেখতে পাচ্ছি বাচ্চারা বিভিন্ন বয়সী তারা খেলছে, কেউ যোগা করছে। আপাতত এখন কোনো কিছু পরিকল্পনা নেই, যেমন চলছে চলুক, আমি আমার কাজটা করছি, পরবর্তী সেটা স্টেপ বাই স্টেপ ভাবা যাবে। তার মানে আমি ধরে নেব যে অত পরিকল্পনা নয়, অ্যাকশানেই বিশ্বাস করেন। একদম ডে টু ডে সব কিছু, যেরকম খেলাতে সেশন টু সেশন সব কিছু হতে থাকে, আমরা তো কালকে তো এরকম কিছু ভাবতে পারবো না। আমার 15 ওভার এরকম, বা টেস্ট ম্যাচ হলে যেরকম সেশন টু সেশন যেরকম চলতে থাকে, তো সেইভাবেই লাইফ থাকা দরকার। আমরা আগে থেকে বেশি ভাবনা চিন্তা করে ফেললে সেটা আমাদের হাতে নেই। তো এই টিমে বিরাট কোহলি আছে, রোহিত শর্মা আছে, একের পর এক তারকা আছে। এদের সঙ্গে সম্পর্কটা কীরকম? মানুষ হিসেবে এরা কীরকম? সবাই খুব বড় মানুষ এখানে, আমি তাদের সঙ্গে আমি কাজ করছি ছোট ভাইয়ের মতো হয়ে। তো আমার নিজের কত, আমি তার টিমের মধ্যে কি কোথাও রেষারেষি আছে? এরকম কিছু না, সবাই কি সবার সঙ্গে কথা বলে? ফ্যামিলি, এরকম কোনোভাবে কোনো কিছু নেই। এই যে আমরা বাইরে থেকে শুনি যে এগুলো তো বাইরে থেকে আপনারা কি শুনছেন জানি না, কিন্তু আমাদের এরকম কোনো কিছু নেই। আপনি কি মনে করেন যে ইন্ডিয়া টিমটা এখন ঐক্যবদ্ধ? আমি মনে করি মানে এটা ঐক্যবদ্ধ টিম, এটা ফ্যামিলির মধ্যে এরকম কোনো কিছু মানে কিছু রেষারেষি হোক এইসব কোনো দিন আসেই না, আমরা কোনো দিন ভাবিও না। বাইরে কে কী বলছে, কে কী করছে, সেগুলো আমরা কেন, আমার মনে হয় ফ্যামিলি সেটা লক্ষ্যও করে না। ফাইনালে কতটা টেনশনে ছিলেন? প্রত্যেকটা ম্যাচ ফাইনাল নয়, আমরা প্রত্যেকটা ম্যাচই আমাদের প্ল্যানিংই কাজ হয়। তো আমরা সেখানে প্রত্যেকটা ম্যাচ ডে টু ডে আমরা ভাবি যে আজকে ম্যাচটা আমরা সবাই খুব ভালো করে খেলবো, ব্যাস। বাকি এরকমভাবে আলাদা করে কোনো কিছু থাকে না। দয়ানন্দ, আমি আপনাকে এই প্রশ্নটা করছি, আপনি ইচ্ছে হলে জবাব দেবেন, না হলে জবাব দেবেন না। সেটা হচ্ছে যে যখন মাঠে বসে থাকেন তখন তো সাইড লাইনেই, মানে সবাইকেই থাকতে হয়। মাঠে যারা খেলছে তখন তারাই যুদ্ধ লড়ছে। কখনো কখনো দুঃখ হয়, এক সময় তো বোলার হতে চেয়েছিলেন, ক্রিকেটার হতে চেয়েছিলেন। দুঃখ এখন না, দুঃখ হয়নি। আমি এখন যেই কাজটা করছি, আমি সেটা দিয়েও যদি আমি মন্দিরের পূজারীর মতো হয়ে, মন্দিরের একটা ছোট্ট একটা পূজারী হয়ে যদি আমি সেই কাজটা করতে পারি, যদি আমার সেটা লেখা থাকে, সেটাই আমি খুব খুশি। যদি ভবিষ্যতে পরবর্তী প্রজন্ম যদি আমার সত্যি কোনো কিছু আরও থাকে, নিশ্চয়ই এরকম কোনো কিছু হতে পারে। কিন্তু আমি যেটা এখন খুব করছি, আমি খুব গর্বিত আমি এই কাজটা নিয়ে। গর্বিত তো আমরাও, তার কারণ আজকে টিম ইন্ডিয়া একমাত্র বাংলার প্রতিনিধি, তার সঙ্গে রূপনারায়ণের চরে শেষ বিকেলে কথা বলছি। ধীরে ধীরে অন্ধকার হবে, কিন্তু কোথাও এই জায়গায় বসে আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে এইখানকার গ্রামের যে মানুষজন, তাদের চোখ চিকচিক করছে। সমস্ত অন্ধকার, সমস্ত কিছুকে অগ্রাহ্য করে সবার চোখে খুশি, আনন্দের যেমন ঝিলিক, তার সঙ্গে একটা দৃঢ় প্রতিজ্ঞ ভাব রয়েছে। এই অঞ্চলের ছেলেমেয়েদের খেলাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি এবং আপনার বন্ধুরা আপনারা চেষ্টা করছেন। ইতিমধ্যেই তো শুনতে পাচ্ছি এখান থেকে অনেককেই বিভিন্ন জায়গায় আপনারাই বলা যেতে পারে পাঠিয়েছেন, বিভিন্ন জায়গায় অনেকে রয়েছে। কোথাও মনে হচ্ছে এই জায়গাটা আজ থেকে কয়েক বছরের বাদে বাংলার ক্রীড়াক্ষেত্রের অন্যতম পীঠস্থান হয়ে উঠবে? জানি না, সেটা সময় বলবে, কিন্তু চেষ্টা করছি আমরা সবাই মিলে। কেন আমি বাড়ি এলে আমি কোথাও ওই দোকানে গিয়ে আড্ডা মারা বা কোথাও রকে বসে আড্ডা মারা, আমার ওটা ঠিক আসে না। আমার মন্দির মানে মাঠটা আমি মন্দিরের মতো দেখি, যে মাঠে বসে স্বপ্ন দেখতে ভালো লাগে। কেউ কোনো ছেলেটা এক্সারসাইজ করছে বা কিছু খেলছে, ওকে দেখে আমি খুব নিজে মোটিভেশন আসতে থাকে যে মাঠের জায়গা থাকলে কেন মাঠটা এতটাই মানে স্বচ্ছ থাকে। মাঠ অনেক কিছু দেয়, অনেকের ফিউচার তৈরি করা থেকে মাঠ অনেক কিছু, মানে সে তার কেরিয়ার থেকে চালু করে তার লাইফের লড়া থেকে, তার জলজান্ত উদাহরণ আমি নিজেই খুদ। তো সেই কারণে আমি আমার মানে ফ্যামিলির কাছেও আমি বলি, যেখানে তোমার বাবা মা তো একসময় খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন, খেলা ছেলে, এখন কি বলছেন? এখন তারা গর্বিত, খুব খুশি। শুধু গর্বিত না, মানে এখন মা বাবা কেউ যদি কোনো দিন জিজ্ঞেসও করে যে এটা না খেলাধুলো করতে হবে, পড়াশোনা করতে হবে। শুয়েও বাবা বোধহয় খেলাটা দেখেছেন, প্রত্যেকটা ম্যাচই বাবা দেখতে থাকে টিভিতে। বাট আমিও খুব খুশি, বাবা এই ম্যাচগুলো দেখছে, আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। তো সেই জায়গায় বাবা খুব আপ্লুত, মানে বাবা সেটা ব্যক্ত করার জায়গায় নেই। আর আমিও খুব খুশি
যেহেতু আজকে মানে আমি আর বাবাকে নিয়ে বিশেষ কিছুই তার শারীরিক কন্ডিশন নিয়ে বলতে চাইছি না, কেন সেটাও আমি চাই না যে কোনো কিছু একটা হাই লাগুক। তো বাবা খুব খুশি যে তাকে আমি এরকম বড় কি আর হতে পারে যে আজকে এরকম জায়গায় ম্যাচের আগের দিনও আমায় বলছে যে আমরা এইবার চ্যাম্পিয়ন হব, তুই দেখিস, একদম চিন্তা করিস না, মন দিয়ে কাজ কর। আমি বললাম বাবা আর কিছু, তুই দেখে নিস চ্যাম্পিয়ন হব। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি এবার রাখি। বললো আচ্ছা ঠিক আছে। তো ভিতর থেকে যে সেই আবেগ, সেই যে আমরা হব, তো বাবা বসে থাকে টিভির সামনে, মা বসে থাকে। আগে মা বিভিন্ন রকমভাবে সিরিয়াল দেখতো, এখন টিভি খেলা হলে এখন খেলার ওখানে বসে খেলা দেখতে থাকে। তো একটা আলাদা ঘরের মধ্যে পরিবেশ হয়েছে। বাট মা খুব পরিশ্রম করেছে আমার পিছনে, বাবাও পরিশ্রম করেছে খুব। আর মানে অনেক অনেক মানে আমার মা অনেক অনেক কষ্ট করেছে, মানে আমি মানে বলার বাইরে। সেই হার্ডওয়ার্ক, মানে ভোর 2টো থেকে উঠে আমার খাবার রেডি করে দেওয়া, মানে মাঝে মাঝে ফ্লাইটে যেতে যেতে এগুলো ভাবতে থাকি, ওই সালে কী হয়েছিল, ওই সালে কী হয়েছিল, কী চলছিল, এখন কি করছি, এখন কি করা দরকার। তো সেই কারণে আমি এটা একটা জিনিস বলবো দাদা, যে মাঠে প্রত্যেকটা ছেলে মেয়ে যারাই মাঠে আসুক। আমি বাইরে যাই দেখি ফিটনেসটা কি, খেলাধুলো দিয়ে যে তার কেরিয়ার হবে সেটা তো একটা আছেই, কিন্তু মাঠে গিয়ে তার যে মেন্টাল ডেভেলপমেন্ট হয়, এটা একটা মাঠ তৈরি করে দেয়, শিখিয়ে দেয়। কলকাতাতে কত মাঠ সারাক্ষণ গম গম করতে থাকে। তো সেই কারণে গ্রামে মানুষের এই উদ্যোগে এই এত বড় জায়গাটা তারাই করেছে, তারাই উদ্যোগে সমস্ত কিছু, না এরকম একটা মাঠ থাক, খেলাধুলার পরিবেশ তৈরি হোক। ছবি দেখছিলাম আপনি মাঠের ঘাস কাটছিলেন, হ্যাঁ আপনিও তো তৈরি করেছেন। না এখানে মানে আমি তো এলে আমাদের কাজ, শুধু এখানে আমি কোথায়, এখানে মানুষজন যারা আছে এখানে তো আগে প্রায় সময়ই মোবাইলে ফ্রি ফায়ার গেম চলতো। আমি তখন এখানটা ট্রেনিং করতাম, তো সেখানে ট্রেনিং করতে করতে তখন এখানে যে ব্যাংকের একজন ম্যানেজার আছে, আমি ওকে বললাম এখানে একটা খেলার পরিবেশ হোক, যেহেতু কোনো আমার তরফ থেকে আমি আমার নিজের কিছু সাহায্য করে আস্তে আস্তে পরিবেশটা চেঞ্জ করব। এই ছেলেগুলো যেন এরকম সারাক্ষণ ফ্রি ফায়ারে যেন না লিপ্ত থাকে। তো সেই জায়গা থেকে একটা পরিবেশ তৈরি হয়েছে, এখনও অনেক কাজ আছে এখানে, সেটা দেখছি কিভাবে কি করা যায়। অবশ্যই আমি জানি দৃঢ় প্রতিজ্ঞ যে আপনারা পারবেন, তার কারণ যারা মোবাইলে আবদ্ধ ছিল তাদের আপনি মাঠে নামিয়ে দিয়েছেন। একদম একদম। এবং আমার যেটা সবচেয়ে ভালো লাগছে, দয়ানন্দর সঙ্গে অন্যান্যদের তফাৎ, প্রত্যেকে নিজের উন্নতি হলে শুধু নিজের কথা ভাবেন, কিন্তু গোটা সমাজকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এগিয়ে চলা, এটা খুব কম ভারতীয় ভাবে বলে অনেকে মনে করেন। তাদের মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম দয়ানন্দ গড়ালি। সূর্যের আলো নিভে গিয়েছে, অথচ স্বপ্ন, খুশি আর অবশ্যই উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নটা ক্রমশ চড়া হচ্ছে এই রূপনারায়ণের পাড়ে। আগামী দিনে হয়তো ক্রীড়াক্ষেত্রের তীর্থভূমি হয়ে উঠবে এই চর। ভবিষ্যতে মনে হচ্ছে বাংলা যে আবার বাংলাতে আছে, এই গ্রাম, এই জায়গা এবং অবশ্যই অনবদ্য এইসব চরিত্রগুলো তা প্রমাণ করছে। ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে ঋতব্রত ভট্টাচার্য, আর প্লাস নিউজ, রূপনারায়ণের তীর থেকে।